রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিক একইভাবে আমরা যদি ধরি এভারকেয়ার হসপিটালে যে ক্যান্সার ডিপার্টমেন্টটা আছে, সেখানে যে কিমো মেশিন আছে, ওটারও ক্যাপাসিটি 200 জন। কিন্তু যেহেতু ওটা প্রাইভেট হসপিটাল, সেখানে সব ধরনের মানুষ যেতে পারে না, এফোর্ড করতে পারে না। তারা হয়তো মাসে 36টা রোগী পায়, 35টা রোগী পায়, পেশেন্ট পায় ওটার জন্য। বাকি হয়তো 70টা 65টা তাদের খালি থাকছে, দিতে পারছে না। আমরা যেটা চিন্তা করছি, এরকম যারা আছে তাদের সাথে সরকার একটা কন্ট্রাক্টে আসবে যে আমি তোমার ওই যে 70টা, তার সাথে বসে আমরা ক্যালকুলেট করবো যে তার কি খরচ, ম্যাক্সিমাম আমরা তাকে কত দিতে পারবো, আমাদের সরকারের কি খরচ হবে। তখন পিজি হাসপাতালের যে কিউতে 100 জন আছে, এখান থেকে নিয়ে আমি 70 জন রোগী তাকে দিব এবং তাকে বলবো তুমি একে ট্রিট করো। এটি করার কারণটা হচ্ছে, আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি মোটামুটিভাবে দ্রুততার সাথে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। ফলে একজন সিএনজি চালক হোক, একজন ছোট মুদির দোকান হোক, একজন দোকানের কর্মচারী হোক, মালিক হোক, একজন কৃষক হোক, তাকেও কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতালের মতন হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারছি। শুনতে হয়তো আশ্চর্য লাগছে, কেউ কেউ হয়তো মনে মনে হাসছেন। চেষ্টা করতে তো দোষ নেই, পরিকল্পনাটা যখন গ্রহণ করেছি, বাস্তবায়ন করতে তো দোষ নেই। আমরা যদি চেষ্টা করি তাহলেই আমরা পারবো। হলাম বা 100% সফল হলাম না, 50% তো ইনশাল্লাহ হতে পারবো আমরা। কিন্তু উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। এটি হচ্ছে খুব সংক্ষেপে আমাদের একটি চিন্তা, স্বাস্থ্যের ব্যাপারে একটি চিন্তা। অর্থাৎ আমরা চেষ্টা করব, কারণ একটি বিষয় আছে আমরা স্বীকার করি না করি, দুর্নীতির একটি বিষয় রয়েই গিয়েছে, দুর্নীতির লাগাম টেনে ধরা। আমরা যত নতুন হসপিটাল করব, সেই হসপিটালের ওখানে তো বিষয় আছেই দুর্নীতির, মেশিন কেনার বিষয় আছে দুর্নীতির। পাবলিক মানি কেন আমরা জেনে শুনে অপচয় করব, যেখানে আমার হাতে অন্য অপশন আছে, এবং যেখানে আমি দ্রুততার সাথে মানুষকে একটা সার্ভিস দিতে পারবো, হেলথ সার্ভিস, তাহলে আমি সেই দ্রুত সার্ভিসটার মধ্যে কেন যাব না, আমি এই অপশনটা কেন চিন্তা করব না, বাস্তবায়নের চেষ্টা আমি করব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই। সোমবারের মধ্যে ওসমান হাদির উপর হামলাকারীরা গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করছেন তারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এর বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি, এবং এই মিটিংয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ, তারা উপস্থিত ছিলেন এবং তারা সম্মত হয়েছেন যে আগামীকালকের এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তারা সকলেই উপস্থিত থাকবেন। এবং আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা যে সকলে একতাবদ্ধ, তারা আগামীকালকে এক মঞ্চে দাঁড়িয়ে তারা সেই বার্তাটাই দিতে চান। আর কোনো প্রশ্ন আপনাদের আছে? ধন্যবাদ সবাইকে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনা ভরা দিন আজ। 1971 সালের এই দিনে বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র একদিন আগে পাকিস্তানি সেনারা তাদের এদেশীয় দোসর আলবদল আল শামসের সঙ্গে নিয়ে নির্মমভাবে হত্যা করে শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক সহ জাতির সেরা সন্তানদের। দিনটিকে বেদনা ভরে স্মরণ করে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971-এ যখন বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ঠিক তখন তালিকা করে হত্যা করা হয় দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের। নির্মম হত্যার শিকার বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রবিবার সকাল 7টায় মিরপুরের স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। এর কিছুক্ষণ পর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন শহীদদের। পরে আহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও অন্যান্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে সকাল 7:20 পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত অনেকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, আহত বীর মুক্তিযোদ্ধা, উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ অন্যান্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে চলা যাবে না। কথা বলেন নতুন বাংলাদেশ গড়ার বিষয় নিয়েও। এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। আমাদের শ্রেষ্ঠ সন্তানরা এই স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনী কর্তৃক নিহত হয়েছেন। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতির মিনার, যাতে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। 1971 সালে পাকিস্তানি বাহিনী এবং রাজাকাররা মিলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে খুঁজে এনে হত্যা করেছিল বাঙালি জাতিকে দমিয়ে রাখার জন্যই। এরপর থেকে এই দিনটিতে শোক পালনের পাশাপাশি নতুন এক স্পৃহায় জেগে উঠছে পুরো বাংলাদেশ। এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই প্রকৃতপক্ষে সম্মান দেখানো হবে তাদের প্রতি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট নিয়ে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যত ষড়যন্ত্রই হোক কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। অন্যান্য দলের নেতারা দেশে হত্যা, ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনার উপর জোর দেন। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। সামনের পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। সূর্য দেখছে, স্বপ্ন দেখছে মানুষ একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আশঙ্কা করছি যে এইরকম আরো ঘটনা ঘটতে পারে। শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ নির্বাচন ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়, সংস্কারের যে প্রতিশ্রুতি তা রক্ষা করতে চান তারা। যে স্বপ্নকে আমরা ৭১-এর পরে বাস্তবায়ন করতে পারি নাই, সেই স্বপ্নকে আমরা ২৪-এর পরে বাস্তবায়ন করব। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমরা মনে করি ৭১-এর সেই আত্মত্যাগ, আমাদের ২৪-এর আত্মত্যাগ, এগুলো একটি ধারাবাহিক সংগ্রাম। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকা শহীদদের আত্মত্যাগের শিক্ষায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। যেমন ফুলকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে, মাটিকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে, মানুষের স্বপ্ন এবং সম্ভাবনা সেটাকে রক্ষা করবার জন্য রুখে দাঁড়াতে হয়। আমাদের যে অন্তরের শ্রদ্ধা নিবেদন সেটা আমাদের শহীদদের প্রতি থাকবে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ তার পথ হারাবে না। আমরা এই পথেই এগিয়ে যাব। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। দেশে অভ্যুত্থানের যে অর্জন, গণতান্ত্রিক যে উত্তরণের প্রক্রিয়া, বিচার, সংস্কার, নির্বাচন, এইটাকে ব্যাহত করার আওয়ামী লীগ একদিকে, পতিত ফ্যাসিস্টরা একদিকে চেষ্টা করছে, অন্যদিকে কোন পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। অনেক রক্তের বিনিময়ে জন্ম হয় বাংলাদেশের। সেই রক্তক্ষয়ী ইতিহাসের বেদনাময় ঘটনা, দেশের সেরা সন্তানদের হত্যা, এই ঘটনা যেন কোনোভাবে ম্লান না হয়ে যায় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি শক্তি, যে শক্তিটি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে। আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। 1971 সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। দিল্লির পরিকল্পনায় জামায়াতকে জড়িয়ে ঢালাওভাবে সবসময় বয়ান চালিয়ে নেওয়ার জন্যই 54 বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি, এমন দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ যাতে স্বাধীনতার পর দাঁড়াতে না পারে সেজন্য ভারতের নির্দেশে এই বুদ্ধিজীবীদের খুন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বিকেলে জামায়াত ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বুদ্ধিজীবীদের জাতীয় সূর্য সন্তান উল্লেখ করে পরওয়ার বলেন, 1965 সালের পরাজয়ের বদলা নিতে 71 সালে ভারত যুদ্ধে অংশ নিয়েছিল। চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে বুদ্ধিজীবী হত্যার তথ্য থাকার কারণে তাকেও গুম করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এ সময় গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন পরওয়ার। এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চোরাগুপ্তা হামলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসি বলছে, নির্বাচন সময় মতোই হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই। যারা ভোট বানচালের চেষ্টা করছে তারা সফল হবে না। এদিকে রাজনৈতিক সম্ভাব্য প্রার্থী ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রোববার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। এ সময় সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, চোরাগুপ্তা হামলার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার যে কোনো চেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই জানিয়ে ইসি বলছে, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সম্পর্কে সরকার ও কমিশন সতর্ক। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। তবে যেসব জায়গাতে আরও অধিকতর কাজ করার অবকাশ আছে সেগুলো নিয়ে কথা হয়েছে। এদিন 300 আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সম্ভাব্য প্রার্থী ও জুলাই অভ্যুত্থানের সম্মুখে সারির নেতাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল দেওয়া হবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতে অবস্থানরত শেখ হাসিনার নিয়মিত উস্কানিমূলক বক্তব্য বন্ধসহ ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে এই আহ্বান জানানো হয়েছে। এদিকে ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত তার ভূখণ্ড বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে ভারতকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আহ্বান জানিয়ে যে বক্তব্য দিয়েছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়ও তুলে ধরা হয় হাই কমিশনারের কাছে। এছাড়া শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যাপনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে এখন পর্যন্ত দিল্লির সাড়া না মিললেও চেষ্টা করে যেতে হবে সরকারকে। ভারতের পক্ষ থেকেও যে খুব যেমন কোনো সাড়া মিলবে এরকম মনে করার কোনো কারণ নাই, আগেও হয়নি, এখনো সম্ভাবনা নেই। কিন্তু তার মানেই নয় যে বাংলাদেশের যে বর্তমান সরকার আছেন তারা চেষ্টা করবেন না, তারা চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক।
এদিকে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের প্রতি বিরূপ হয় এমন কোনো কর্মকাণ্ডে নিজের ভূখণ্ড ব্যবহারের সুযোগ ভারত কখনো দেয় না। শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন আয়োজনের উদ্দেশ্য সাধন সহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশার কথাও জানানো হয় বিবৃতিতে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যান ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমন প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সবশেষ ফয়সালের অবস্থান মেলে শাপলা চত্বর। বিদেশ যাত্রা রোধে মূল অভিযুক্তদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। পুলিশ বলছে, গুলির ঘটনায় মোটরসাইকেলের মালিক সহ 3 জনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা মেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী ডাবলুকে সিলেটগামী ট্রেনে চড়ে ঢাকা ছেড়ে যাওয়ার ভিডিও নিয়েও হয় আলোচনা সমালোচনা। অভিযুক্তদের নাম পরিচয় এমনকি ছবি প্রচারের পরও গ্রেপ্তার না হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরে প্রশ্নের মুখে। এমন বাস্তবতায় অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সহযোগিতা নেয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা নিশ্চিত হয়েছেন ট্রেনের ভিডিওগুলোতেও অভিযুক্তরাই ছিল। আরোহীর যে টেক্সচার ছিল এবং পরনে হাতের ঘড়ি ছিল, ট্যাটো ছিল, ভুরু এবং কান, প্রতিটা বিষয় ডিটেল ফ্রেমওয়ার্ক করে ভেক্টর ক্লাস্টারিং বলে ইমেজ, এই ভেক্টর ক্লাস্টারিং করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি, ফরেনসিক, ফটো ল্যাব তারা সুনিশ্চিত করেছে তাদের পরিচয়। তবে পুলিশের কাছে অভিযুক্তদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। পুলিশ জানায়, মূল অভিযুক্ত ফয়সালের পাসপোর্ট ব্লক করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাগুলোতে। আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি, আমরা নিশ্চিত না। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। গোয়েন্দা ব্যর্থতার কারণে এমন হত্যা চেষ্টা আরও হতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। এটার আগাম তথ্যটা আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড আগেও হয়েছে, এবার আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের যদি কোনো বিশেষ কোনো হুমকি থাকে সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে, তাদের জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। শুক্রবার দুপুর 2:30টার কিছু পর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এখনও ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে খুবই অল্প। চলছে নিয়মিত ডায়ালাইসিস, স্যালাইন ও ইনজেকশনের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। চিকিৎসকরা আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। এখনও বিদেশে নেওয়ার মতো নয়, দেশে রেখেই তাকে ঝুঁকিমুক্ত করতে চায় মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে প্রতিনিয়ত ঘুমের ওষুধ দেওয়া হয়, তবে ডাকলে সাড়া দেন। 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য কেবিন থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের বৈঠকে সশরীরে অংশ নিচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। চিকিৎসার বিষয়গুলো তিনিই সমন্বয় করছেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 195, গাজীপুর 2-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। সংসদীয় আসন গাজীপুর 2-এ আছি আমরা। আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যুক্ত আছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। এম মঞ্জুরুল করিম রনি, স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা আপনার কাছে জানতে চাইব যে নির্বাচনের তারিখ পড়ে গিয়েছে, নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনী আমেজ কেমন দেখছেন আপনার জনগণের মধ্যে? প্রথমে আপনাদের ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য এবং ডিবিসির সকল দর্শক শ্রোতা এবং গাজীপুরবাসীকে অগ্রিম বিজয় মাসের এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তো এর মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
এবং বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ গত 18 বছর ভোট দিতে পারেনি এবং সে কারণে মানুষের মধ্যে অনেকটা উচ্ছ্বাস এবং আনন্দ আমি লক্ষ্য করছি এবং উৎসবমুখর একটা পরিবেশ বর্তমানে গাজীপুর 2-এ বিরাজ করছে। তফসিল ঘোষণার পর থেকেই আমি দেখেছি গাজীপুরের বিভিন্ন অঞ্চলে মানুষ বের হয়ে এসেছে, মিছিল করেছে, তারা একে স্বাগত জানিয়েছে এবং আনন্দ উল্লাস করছে। এবং আমি যেখানেই যাচ্ছি গণসংযোগে আমি যে এরিয়াগুলা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছি, তো সেখান থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। মঞ্জুল করিম, আপনার কাছে জানতে চাইবো, আপনার এই আসনের মধ্যে টঙ্গী রয়েছে, এইখানে সন্ত্রাসী এবং ছিনতাই, রাহাজানি, নেশা জাতীয় জিনিসের ব্যবহার খুব বেশি। আপনি নির্বাচিত হলে এগুলোর বিষয়ে কি পদক্ষেপ নেবেন? যে আপনি জানেন যে গাজীপুর 2 আসনটি বাংলাদেশের মধ্যে নির্বাচনী আসনগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি আসন এবং এখানে ভোটার সংখ্যা অনেক। এবং গাজীপুর যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে আপনার ভাসমান মানুষ প্রচুর আছে, অনেক আমাদের শ্রমিক ভাইয়েরা আছে, এছাড়াও অনেকে এখানে কর্মজীবী মানুষরা বাস করে। তো এখানে লোক সংখ্যা অনেক বেশি। তো এখানে চুরি, ছিনতাই, বিশেষ করে এই অভ্যুত্থান পরবর্তী যে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান ছিল, তো সেটার কিছু এফেক্ট এখানেও পড়েছে। এবং আপনি ঠিকই বলেছেন, মাদক একটি বড় সমস্যা, সেটি আমাদের দেশের জুড়েই সমস্যা মাদকটা। এবং গত সরকার, স্বৈরাচারী সরকার দেশকে যেভাবে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, তো সেখান থেকে দেশকে একটা উন্নত জায়গায় নিতে সময় লাগবে এবং সেই জন্য একটা স্থিতিশীল গভর্নমেন্টের প্রয়োজন এবং আমি মনে করি যে নির্বাচনের অপেক্ষায় আমরা আছি। সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তখন দেশটা স্থিতিশীল হবে। এবং গাজীপুরে যে মাদক সমস্যাটা আছে, সেজন্য আমরা তরুণদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, ইন্সপায়ার করছি, বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করছি, তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এবং এছাড়াও এই মাদক থেকে তাদেরকে দূরে সরাতে গেলে আমাদের একটা বড় পরিকল্পনা নিতে হবে। এটার জন্য প্রশাসন, গভর্নমেন্ট সহ সকলকে ঐক্যবদ্ধভাবে একটা পলিসি করতে হবে। কারণ আপনাকে মাদক যদি বর্ডারের ভিতরে ঢুকে যায়, সেটা আপনাকে প্রোটেক্ট করা কিন্তু অনেক ডিফিকাল্ট। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো যে এখন মানুষ যেভাবে আপনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষ আপনার কাছে যাচ্ছে, নির্বাচিত হলে কি সাধারণ মানুষের এইভাবে আপনার কাছে যেতে পারবে কিনা? অবশ্যই। আমি আমার ঘরের দরজা সবসময় মানুষের জন্য খোলা এবং আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, গণমানুষের নেতা ছিলেন এই এলাকার, এবং ওনার বাসাও সবসময় খোলা ছিল, দরজা খোলা ছিল। রাতে 3টা, 4টা, 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত মানুষ তার সাথে দেখা করতে পারতেন। এবং একই রকম আমার সাথেও মানুষজন এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন, তারাও ভোর 4টা, 5টা পর্যন্ত আমার সাথে থাকেন এবং সময় দেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন গাজীপুর 2 আসনের যিনি বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমরা আজকের মতো গাজীপুর 1 এবং 2 আসনের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস শেষ করছি। আগামীকাল দেখা হবে গাজীপুর 3 এবং 4-এর সংসদ সদস্য প্রার্থী রয়েছেন যারা, তাদের সাথে। সে পর্যন্ত সবাই ডিবিসির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। অগ্রহায়ণের শেষ ভাগে দেশ জুড়ে দাপট দেখাতে শুরু করেছে শীত। উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় জুবুথুবু জেলাবাসী। ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য দেখা দিলেও হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। ঠাকুরগাঁয়ে শীত আজ আরও এক ধাপ এগিয়ে গেল। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এই জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কার্যত স্থবির শহর ও গ্রামাঞ্চল। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। জীবিকার প্রয়োজনে শীত উপেক্ষা করে অনেকে কাজে বের হলেও কনকনে ঠান্ডা তাদের জন্য বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। 14 দিনের পুলিশ হেফাজতে আছেন মেসিকে ভারতে আনার মূল কারিগর আয়োজক শতদ্রু দত্ত।
রোববার তাকে পেশ করা হয়েছে বিধাননগর মহকুমা আদালতে। শনিবার সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভের পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও এডিজি জাভেদ শামীম বলেছিলেন, এই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। এরপরেই বিমানবন্দর থেকে আটক করা হয় শতদ্রুকে। অনুষ্ঠান পরিচালনায় গাফিলতি, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা, নিরাপত্তা ব্যবস্থা সব দিকেই খতিয়ে দেখা হবে। পুলিশের দাবি, আয়োজকের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যাতে দর্শকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।